আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে অনার্স তৃতীয় বর্ষের অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। ইংল্যান্ডের ইতিহাসে আমার আজকের আলোচনার বিষয় স্টুয়ার্ট যুগে ইংল্যান্ডের অগ্রগতি। অনার্স তৃতীয় বর্ষের গত দুটি ক্লাসে স্টুয়ার্ট যুগের পরিচয় এবং স্টুয়ার্ট যুগের বিভিন্ন রাজা ও রানীর শাসনকালে উল্লেখযোগ্য ঘটনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব স্টুয়ার্ট যুগে বিভিন্ন ক্ষেত্রে ইংল্যান্ডের অগ্রগতি কিরূপ সাধিত হয়েছিল এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। স্টুয়ার্ট যুগের সময়সীমা 1603 থেকে 1714 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই ছবিতে স্টুয়ার্ট যুগ 1603 থেকে 1714 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সকল রাজা ও রানী ইংল্যান্ড শাসন করেন তাদের ছবি ও সময়কাল দেখানো হয়েছে। স্টুয়ার্ট যুগ একদিকে যেমন শাসনতান্ত্রিক পরিবর্তনের জন্য বিখ্যাত, অপরদিকে তেমনি উপনিবেশ স্থাপন, বিজ্ঞান, দর্শন, সাহিত্য ও শিল্পে প্রসারের জন্য ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে। স্টুয়ার্ট রাজাদের আমলে ইংল্যান্ডের উপনিবেশ স্থাপন এবং সেই সঙ্গে বাণিজ্য বিস্তারের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। স্টুয়ার্ট যুগে আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে অনেক উপনিবেশ স্থাপিত হয়। এদের কতগুলো পরে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। স্টুয়ার্ট বংশের প্রথম রাজা প্রথম জেমসের রাজত্বকালে 1607 খ্রিস্টাব্দে একদল দেশত্যাগী ভার্জিনিয়ায় উপনিবেশ স্থাপন করেন। তারা প্রথমে ভার্জিনিয়ার যে স্থানে উপনিবেশ স্থাপন করেন তার নাম রাজার নামানুসারে জেমস টাউন রাখেন। 1607 খ্রিস্টাব্দে ইংরেজরা বারমুডাসে আরও একটি উপনিবেশ স্থাপন করেন। তারপর পিলগ্রিম ফাদার্সরা 1620 খ্রিস্টাব্দে নিউ প্লাইমাউথ উপনিবেশ স্থাপন করেন। প্রসঙ্গত পিলগ্রিম ফাদার্সের পরিচয় সম্পর্কে আলোচনা প্রয়োজন। প্রথম জেমসের রাজত্বকালের শুরু থেকেই ধর্মীয় বিরোধ একটি সমস্যা রূপে দেখা দেয়। এই জন্য সিংহাসনে আরোহণ করার পর প্রথম জেমস অনতিবিলম্বে ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করেন। তার সিংহাসন আরোহণকালে ইংল্যান্ডে 3টি ধর্ম সম্প্রদায় ছিল। প্রথমটি প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়, যারা ধর্মীয় বিষয়ে রাজা ও বিশপদের শাসন মেনে চলতেন। দ্বিতীয়টি রোমান ক্যাথলিক সম্প্রদায়, এরা প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের শত্রু ছিলেন। তৃতীয়টি পিউরিটান সম্প্রদায়, যারা কঠোরপন্থী প্রোটেস্ট্যান্ট ছিলেন এবং রাজ প্রতিষ্ঠিত প্রোটেস্ট্যান্ট ধর্ম মানতেন না। রাজা প্রথম জেমস পিউরিটান কিংবা ক্যাথলিক কোনো সম্প্রদায়ের পক্ষাবলম্বন না করে বিশপ শাসিত ধর্মব্যবস্থা, যা এপিস্কোপেসি নামে প্রতিষ্ঠিত ছিল, তা প্রতিষ্ঠা করতে মনস্থির করেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে যেখানে বিশপদের অস্তিত্ব নাই সেখানে রাজারও কোনো অস্তিত্ব নাই, অর্থাৎ নো বিশপস নো কিংস। তিনি আরও মনে করতেন যে
যদি বিশপদের ক্ষমতা একবার বিলুপ্ত হয়ে যায় তাহলে রাজতন্ত্রের অবস্থা অত্যন্ত বিপন্ন হয়ে পড়বে। প্রথম জেমস প্রেসবিটারিয়ান ধর্মমতকে ঘৃণা করতেন, কারণ প্রেসবিটারিয়ান ধর্মমত গণতান্ত্রিক প্রকৃতি ছিল এবং এজন্য তিনি আশঙ্কা করতেন যে গণতান্ত্রিক চার্চ ব্যবস্থা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় যথেষ্ট সহায়তা করতে পারে। কিন্তু যে রাজা খোদাই রাজাধিকারে বিশ্বাসী তার পক্ষে গণতান্ত্রিক সরকারের কথা অচিন্তনীয়। জেমস শিশুকাল থেকে স্কটল্যান্ডের প্রোটেস্ট্যান্টদের তত্ত্বাবধানে পালিত হয়েছেন বলে পিউরিটানরা তার সিংহাসনের পরে তার কাছ থেকে অনেক কিছু আশা করেছিল। তাদের বিশ্বাস ছিল জেমস তাদের পক্ষে ধর্ম সংস্কার করতে সম্মত হবেন এবং তার ফলে ইংলিশ চার্চের প্রচলিত ক্যাথলিক প্রথাগুলো রহিত হবে। তারা সংস্কার লাভের আশায় 1603 খ্রিস্টাব্দে জেমসের নিকট মিলেনারি পিটিশন বা সহস্র ব্যক্তির আবেদন নামক একখানি দরখাস্ত পেশ করেন। জেমস তাদের দাবিগুলো বিবেচনা করার জন্য হ্যাম্পটন কোর্ট, যা টেমস নদীর তীরে অবস্থিত ছিল, এই স্থানে 1604 খ্রিস্টাব্দে পিউরিটান ও বিশপদের একটি সম্মেলন আহ্বান করেন। এই সম্মেলন হ্যাম্পটন কোর্ট কনফারেন্স নামে প্রসিদ্ধ। পিউরিটানরা বড় আশা নিয়ে হ্যাম্পটন কোর্টের সভায় উপস্থিত হন। আলাপ আলোচনা চলাকালে জৈনব পিউরিটান প্রেসবিটারি কথাটির উল্লেখ করলে রাজা জেমস ক্ষুব্ধ হয়ে বলেন যে স্কটল্যান্ডের ন্যায় ইংল্যান্ডেও প্রেসবিটারিয়ান চার্চ স্থাপনের আশা নিয়ে যদি পিউরিটানরা এ সভায় এসে থাকেন তাহলে তারা নিতান্ত ভুল করেছেন। তিনি কোনো ক্রমেই ইংল্যান্ডে প্রেসবিটারিয়ান প্রথা প্রবর্তন করতে দেবেন না। তিনি এ বলে সকলকে সতর্ক করে দেন যে যারা তার মতের বিরোধিতা করবে তাদের তিনি দেশ হতে বের করে দেবেন। অতঃপর তিনি পিউরিটানদের একটি দাবিও গ্রহণ না করে চার্চ অফ ইংল্যান্ডের নীতি অনুমোদন করেন। হ্যাম্পটন কোর্টের সম্মেলনে পিউরিটানদের দাবি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যাত হয়। তখন থেকে জেমসের সাথে তাদের বিরোধ সৃষ্টি হয়। জেমসও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে আরম্ভ করেন। কিছুকালের মধ্যে তিনি 300 পিউরিটান যাজককে পদচ্যুত করেন। ক্রমে পিউরিটানদের উপর অত্যাচারের মাত্রা বেড়ে যায়, ফলে তাদের ক্ষোভের সীমা থাকে না। তারা এতদূর বিরক্ত হয়েছিল যে তাদের একটি দল ধর্ম রক্ষার জন্য দেশ ছেড়ে হল্যান্ডে পলায়ন করে। কেউ কেউ আবার সেখান থেকে ফিরে এসে প্লাইমাউথ হতে মেফ্লাওয়ার নামক জাহাজে চড়ে আমেরিকায় গিয়ে বসতি স্থাপন করে। এরা পিলগ্রিম ফাদার্স বা তীর্থগুরু নামে খ্যাত। আমেরিকায় গিয়ে তারা নিউ প্লাইমাউথ নামে উপনিবেশ স্থাপন করে। পরে ইংল্যান্ড থেকে আরও অনেক পিউরিটান আমেরিকায় গিয়ে নিউ ইংল্যান্ড উপনিবেশ স্থাপন করেন। প্রথম চার্লসের আমলে দীর্ঘ অরাজকতার ফলে ইংরেজরা দলে দলে নিউ ইংল্যান্ড উপনিবেশে গমন করে বসতি বিস্তার করে। কালক্রমে এ সকল উপনিবেশের মধ্যে ম্যাসাচুসেটস বিশেষ প্রাধান্য লাভ করে। 1626 খ্রিস্টাব্দে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোস দ্বীপে উপনিবেশ স্থাপন করা হয়। 1633 খ্রিস্টাব্দে রোমান ক্যাথলিকরা আমেরিকার ভার্জিনিয়ার উত্তরে মেরিল্যান্ড উপনিবেশ প্রতিষ্ঠা করে। 1655 খ্রিস্টাব্দে অলিভার ক্রমওয়েলের নেতৃত্বাধীনে জ্যামাইকা দ্বীপটি ইংল্যান্ডের অধিকারে আসে। দ্বিতীয় চার্লসের সময় উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা উপনিবেশ দুটো স্থাপিত হয়। ডাচ যুদ্ধের ফলে পেনসিলভেনিয়া, নিউ জার্সি, নিউ ইয়র্ক, ডেলাওয়্যার প্রভৃতি উপনিবেশ ইংরেজদের হস্তগত হয়। তারপরে 1713 খ্রিস্টাব্দে ইউট্রেক্টের সন্ধি অনুযায়ী ইংল্যান্ড নিউ ফাউন্ডল্যান্ড উত্তর আমেরিকার একাংশে উপনিবেশ স্থাপন ও সাম্রাজ্য পত্তনের সুযোগ লাভ করে। পশ্চিম আফ্রিকাতেও এই সময়ে ইংরেজদের উপনিবেশ গড়ে উঠেছিল। তখন সুয়েজ খাল খনন করা হয়নি। উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করে ভারতবর্ষ ও ভারত মহাসাগরে আসতে হতো। এজন্য আফ্রিকায় উপনিবেশ স্থাপনের বিশেষ প্রয়োজন দেখা দেয়। এ উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি
1651 খ্রিস্টাব্দে আফ্রিকার সেন্ট হেলেনা দ্বীপটি অধিকার করে। স্টুয়ার্ট যুগে ইংরেজরা ভারতীয় উপমহাদেশেও নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। 1615 খ্রিস্টাব্দে প্রথম জেমস দিল্লির মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে স্যার টমাস রোকে দূত হিসেবে প্রেরণ করেন। টমাস রো সম্রাট কর্তৃক সসম্মানে গৃহীত হন এবং তারই চেষ্টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক সুবিধা লাভ করে। প্রথম জেমসের রাজত্বকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করেন। তারপর একে একে 1639 খ্রিস্টাব্দে মাদ্রাজে, 1661 খ্রিস্টাব্দে মুম্বাইতে এবং 1690 খ্রিস্টাব্দে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কুঠি প্রতিষ্ঠিত হয়। ভারতে পর্তুগিজরা ডাচদের নিকট পরাজিত হওয়ায় এবং ইউরোপে ইংরেজদের নিকট ডাচদের প্রভাব ক্ষুণ্ণ হওয়ায় ইংল্যান্ডের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল ফ্রান্স। এরূপে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপনের ভিত্তি রচিত হয়েছিল। ঔপনিবেশিক দ্বন্দ্বে ফ্রান্স ও স্পেন পরাজিত হওয়ায় ইংল্যান্ড সমুদ্রের উপর অপ্রতিদ্বন্দ্বী প্রাধান্য লাভ করে এবং উপনিবেশ বিস্তারের ফলে ইংল্যান্ডের বহির্বাণিজ্য দ্রুত উন্নতির পথে অগ্রসর হয়। বহির্বাণিজ্যের উন্নতির সঙ্গে সঙ্গে ব্রিটিশ মুদ্রামানের উন্নতি হয়, জাতীয় ঋণ গ্রহণ প্রথার প্রবর্তন হয়, ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়, যার ফলে ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থার বিশেষ পরিবর্তন সাধিত হয়। স্টুয়ার্ট যুগে ইংল্যান্ডের রেনেসাঁর দ্বিতীয় পর্বের উদ্ভব হয়। বিজ্ঞান আলোচনা এই যুগের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই যুগের বিখ্যাত বৈজ্ঞানিকদের মধ্যে নিউটন, হার্ভে, নেপিয়ার প্রমুখের নাম বিশেষ উল্লেখযোগ্য। প্রথম চার্লসের আমলে হার্ভে জীবদেহের রক্ত সঞ্চালন ক্রিয়া আবিষ্কার করে দেহতত্ত্বের আলোচনায় যুগান্তর আনয়ন করেন। হার্ভে স্বয়ং চার্লসের সম্মুখে তার অভিনব আবিষ্কার প্রমাণ করে দেখিয়েছেন। দ্বিতীয় চার্লসের রাজত্বকালে সুপ্রসিদ্ধ রয়্যাল সোসাইটি নামক বিজ্ঞান সভা স্থাপিত হয়। এ সভাতে নিউটন তার অভিকর্ষবাদ ব্যাখ্যা করেন। এই যুগে দর্শন শাস্ত্রের যথেষ্ট উন্নতি হয়। বেকন দর্শনশাস্ত্রে ইংরেজ জাতির প্রতিভাকে যে বৈশিষ্ট্য দান করে গিয়েছেন সেই বৈশিষ্ট্য অবলম্বন করেই লক ট্রিটিস অন দি হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং নামক সুপ্রসিদ্ধ গ্রন্থ রচনা করেন। এই পুস্তকে তিনি যে মতবাদ দিয়ে গেছেন ইংরেজি দর্শনশাস্ত্রে তাই মূল উৎসরূপে পরিগণিত হয়ে আসছে। বিজ্ঞান ও দর্শন ছাড়া এ যুগের সাহিত্যেরও উন্নতি সাধিত হয়েছিল। শেক্সপিয়ার ও বেকন এ যুগের প্রথম ভাগে জীবিত থেকে সাহিত্য ভাণ্ডার সমৃদ্ধ করেন। মিল্টনের প্যারাডাইস লস্ট ইংরেজি সাহিত্যের মহাকাব্য। শেক্সপিয়ার ও মিল্টন ছাড়াও ড্রাইডেন, জন বানিয়ান ও পোপ ছিলেন স্টুয়ার্ট যুগের উল্লেখযোগ্য কাব্য সাহিত্যিক। ড্রাইডেন ও পোপ ইংরেজি কাব্য সাহিত্যে ক্লাসিক্যাল এজ নামে এক বিশিষ্ট যুগের আদিগুরু। জন বানিয়ানের পিলগ্রিমস প্রোগ্রেস ধর্মীয় গদ্যকাব্য নামে সুপরিচিত। এই প্রসঙ্গে পিলগ্রিমস প্রোগ্রেস রচনার পটভূমি সম্পর্কে আলোচনা করা প্রয়োজন। দ্বিতীয় চার্লস সিংহাসন আরোহণের পূর্বে বেডা হতে যে ঘোষণাপত্র জারি করেছিলেন তাতে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছিল, কিন্তু দ্বিতীয় চার্লস সিংহাসন আরোহণের পরে ধর্মীয় স্বাধীনতার প্রশ্নের কোনো সুরাহা করতে পারেননি। চার্লস গণ্যমান্য ধর্মীয় নেতাদের একটি কনফারেন্স আহ্বান করে এ প্রশ্নের মীমাংসা করতে চেষ্টা করেন।
কিন্তু তার এই চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তী নতুন পার্লামেন্টের উপর উক্ত দায়িত্ব অর্পিত হয়। 1661 খ্রিস্টাব্দে উক্ত নতুন পার্লামেন্ট গঠিত হয়। এই পার্লামেন্টকে ক্যাভেলিয়ার পার্লামেন্ট বলা হয়। এতে ছিল রাজকীয় দলের প্রাধান্য, কিন্তু রাজনৈতিক দিক থেকে রাজসমর্থক হলেও ধর্মনীতির দিক থেকে এই পার্লামেন্ট ছিল উগ্র অ্যাংলিকানপন্থী। উগ্র প্রোটেস্ট্যান্টবাদ ও ক্যাথলিকবাদ কোনোটিই এর কাছে গ্রহণযোগ্য ছিল না। সুতরাং ধর্ম সম্পর্কে এই পার্লামেন্ট 1661 হতে 1665 খ্রিস্টাব্দের মধ্যে 4টি পিউরিটান বিরোধী আইন পাশ করে। তন্মধ্যে উল্লেখযোগ্য একটি আইন ছিল 5 মাইলের আইন 1665 খ্রিস্টাব্দ বা দ্য 5 মাইলস অ্যাক্ট 1665। এর দ্বারা ডিসেন্টারগণকে, অর্থাৎ যে সমস্ত প্রোটেস্ট্যান্ট যাজক ইংলিশ চার্চের বিরোধী ছিলেন, তাদের কোনো পুরাতন চার্চের অথবা শহরের 5 মাইলের মধ্যে আসতে নিষেধ করা হয়। জন বানিয়ান এই আইন অমান্য করলে তাকে 12 বছর কারাবাস ভোগ করতে হয়। সেখানে বসে তিনি সুপ্রসিদ্ধ পিলগ্রিমস প্রোগ্রেস গ্রন্থখানি লিখে অমরত্ব লাভ করেন। এই যুগে ইংরেজ গদ্য সাহিত্যের বিপুল প্রসার ঘটে। গদ্য লেখকদের মধ্যে এডওয়ার্ড হাইট, আর্ল অফ ক্ল্যারেন্ডন, টমাস ব্রাউন, জোসেফ এডিসন, রিচার্ড স্টিল, ড্যানিয়েল ডিফো ও জনাথন সুইফট বিখ্যাত ছিলেন। জনাথন সুইফট তার টেল অফ টাপ ও গালিভার্স ট্রাভেলস লিখে অমরত্ব লাভ করেন। রহস্য রচনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। এই যুগের সাহিত্যের একটি প্রধান বৈশিষ্ট্য ছিল রাষ্ট্রনীতি ও সাহিত্যের ক্ষেত্রে নিবিড় যোগাযোগ। সুইফট তার রহস্য রচনার মধ্য দিয়ে সমসাময়িক রাষ্ট্রনীতির দোষ ত্রুটি যেভাবে নির্মমভাবে উদ্ঘাটিত করেছেন, তার তুলনা খুব অল্পই দেখতে পাওয়া যায়। অন্যান্য রহস্য রচয়িতার মধ্যে স্যামুয়েল বাটলার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার রচিত হুডিব্রাস নামক গ্রন্থ পরমযোগ্য। এ সময়েই আরবার্ট নটের জন বুলের ইতিহাস, হিস্ট্রি অফ জন বুল নামক পুস্তক থেকে ইংরেজরা প্রথম জন বুল নাম প্রাপ্ত হয়। এ যুগেই ড্যানিয়েল ডিফো রবিনসন ক্রুসো রচনা করে অমর হয়েছেন। বেন জনসন, শার্লে থেচার প্রমুখ স্টুয়ার্ট যুগের বিখ্যাত নাট্যকার। স্টুয়ার্ট যুগের বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থাবলীর রচয়িতা হিসেবে বিশপ বার্নেট, পেপিস এবং এডওয়ার্ড হাইট, আর্ল অফ ক্ল্যারেন্ডন নাম উল্লেখযোগ্য। স্টুয়ার্ট যুগের ঐতিহাসিক গ্রন্থাবলীর মধ্যে বিশপ বার্নেটের হিস্ট্রি অফ হিজ ওন টাইমস, পেপিসের ডায়েরি এবং এডওয়ার্ড হাইট, আর্ল অফ ক্ল্যারেন্ডনের হিস্ট্রি অফ দ্য গ্রেট রিবেলিয়ন বিশেষ প্রসিদ্ধ। তাছাড়া স্টুয়ার্ট যুগে ধর্মনীতি, রাজনীতি প্রভৃতি উপলক্ষ করে নানা রকমের পুস্তিকা বা প্যাম্পলেট প্রচারিত হতো। ধর্ম সম্বন্ধে উদারতা অবলম্বনের যৌক্তিকতা প্রদর্শন করে জন লক টলারেশন নামে একটি পুস্তক রচনা করেন। প্রসঙ্গত আর্ল অফ ক্ল্যারেন্ডনের হিস্ট্রি অফ দ্য গ্রেট রিবেলিয়নের পটভূমি উল্লেখ করা প্রয়োজন। দ্বিতীয় চার্লসের রাজত্বের প্রথম 7 বছর অর্থাৎ 1660 থেকে 1667 খ্রিস্টাব্দে এডওয়ার্ড হাইট, আর্ল অফ ক্ল্যারেন্ডন মুখ্যমন্ত্রী ছিলেন। তার প্রভাব এত বেশি ছিল যে একজন সমসাময়িক ব্যক্তি মন্তব্য করেছেন, যতদিন
ক্ল্যারেন্ডন ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিলেন ততদিন চার্লস অর্ধেক রাজা ছিলেন। ধর্ম বিষয়ে ক্ল্যারেন্ডন এপিস্কোপিসের একজন উগ্র সমর্থক ছিলেন এবং রাজার ধর্মীয় সহিষ্ণুতা নীতির বিরোধী ছিলেন। রাজনীতি বিষয়ে তিনি উদার, অকপট এবং কঠোর পরিশ্রমী ছিলেন। রাজা ও পার্লামেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা তার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল, কিন্তু আংশিকভাবে তার উদার নীতির জন্য তিনি কালক্রমে সকল সম্প্রদায়ের বিরাগভাজন হন। অধিকন্তু রাজভ্রাতা জেমসের সাথে তার কন্যা অ্যান হাইডের বিবাহ দেওয়ায় লোকে তাকে স্বার্থান্বেষী মনে করত। ক্ল্যারেন্ডন রাজা দ্বিতীয় চার্লসের ব্যক্তিগত জীবনের কলুষতা ও নীতিহীনতা সহ্য করতে পারতেন না, ফলে রাজার সাথে তার মতানৈক্য হয়। বিভিন্ন কারণে এবং পররাষ্ট্রনীতির ব্যর্থতার জন্য তার বিরুদ্ধে গণ অসন্তোষ সৃষ্টি হয়। ক্ল্যারেন্ডনের কুখ্যাতি দুইটি প্রাকৃতিক দুর্ঘটনার ফলে আরও ব্যাপকভাবে বৃদ্ধি পায়। 1665 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্লেগ মহামারী রূপে দেখা দেয়। এতে লন্ডনের 1/5 লোক মৃত্যুবরণ করে। বিভিন্ন প্রদেশ উক্ত মহামারীর কবলে পতিত হয়। 1666 খ্রিস্টাব্দে এক বিরাট অগ্নিকাণ্ডের ফলে লন্ডন শহরের অসংখ্য ঘরবাড়ি ও গির্জা ভস্মীভূত হয়। সেন্ট পল গির্জাও এই অগ্নিকাণ্ডের হাত থেকে রেহাই পায়নি। সৌভাগ্যক্রমে এ সময়ে স্যার ক্রিস্টোফার রেন নামে একজন সুদক্ষ স্থপতি ইংল্যান্ডে বাস করতেন। তিনি অনেক গির্জা সুন্দর ও মনোরম ফ্যাশনে পুনর্নির্মাণ করেন। পরপর এ সকল দুর্বিপাকের জন্য ক্ল্যারেন্ডন জনগণের নিকট আরও অপ্রিয় হয়ে পড়েন। 1667 খ্রিস্টাব্দে টেমস নদীর উপর ডাচ নৌবাহিনীর আবির্ভাবের জন্য সমগ্র জাতি ক্ল্যারেন্ডনকে দায়ী করে। তাকে পদচ্যুত ও ইমপিচ করা হয়। ক্ল্যারেন্ডন পলায়ন করে ফ্রান্সে আশ্রয় নেন এবং বাকি জীবন সেখানে অতিবাহিত করেন। ফ্রান্সে নির্বাসিত জীবনযাপনকালে তিনি তার অমর গ্রন্থ হিস্ট্রি অব দ্য গ্রেট রিবেলিয়ন রচনা করেন। এই সময়ে ইংল্যান্ডে সাময়িক সাহিত্যের উদ্ভব হয়। 1696 খ্রিস্টাব্দে প্রেসসমূহের স্বাধীনতা ঘোষণা হওয়ার পর দেখতে দেখতে অনেকগুলো সাময়িক পত্রিকা প্রকাশিত হয়। পূর্বে লন্ডন গেজেট ছিল দেশের মধ্যে একমাত্র সংবাদপত্র। গৃহযুদ্ধের পর নিউজ লেটার্স প্রকাশিত হতো। এটা থেকে উত্তরকালে সংবাদপত্রের সৃষ্টি হয়। স্টিল 1701 খ্রিস্টাব্দে টাটলার এবং 1712 খ্রিস্টাব্দে স্পেকটেটর নামক দুখানি পত্রিকা প্রকাশ করেন। সুইফট এক্সামিনার নামক আরেকখানি সাময়িক পত্রিকায় রাজনৈতিক ও সামাজিক প্রবন্ধ প্রকাশ করতেন। এরূপে স্টুয়ার্ট যুগে নানা মনীষীর লেখনীর স্পর্শে ইংরেজ জাতির প্রতিভা বহুমুখী বিকাশ লাভ করেছিল। স্টুয়ার্ট যুগে সঙ্গীত, চিত্র, স্থাপত্য শিল্পেরও উন্নতি পরিলক্ষিত হয়। ভ্যান ডাউক, পিটার রুবেল প্রমুখ চিত্রকর্মণ বিদেশি হলেও ইংল্যান্ডভাষী হয়েছিলেন। প্রথম চার্লস চিত্রশিল্পের উৎসাহদাতা ছিলেন। অগ্নিকাণ্ডে লন্ডনের একাংশ ভস্মীভূত হলেও স্যার ক্রিস্টোফার রেন একে পুনর্নির্মাণ করে এ যুগের স্থাপত্য প্রতিভার পরিচয় রেখে গিয়েছেন। স্টুয়ার্ট যুগের পরিচয় সম্পর্কে অনার্স তৃতীয় বর্ষের বিগত দুটি ক্লাস, স্টুয়ার্ট যুগের সূচনা এবং স্টুয়ার্ট রাজাদের সময়কালে সংঘটিত উল্লেখযোগ্য ঘটনাসমূহ এবং আজকের ক্লাসে স্টুয়ার্ট যুগের ইংল্যান্ডের অগ্রগতি সম্পর্কে আলোচনা পরে আশা করছি স্টুয়ার্ট যুগের পরিচয় সম্পর্কে তোমরা ভালোভাবে ধারণা পেয়েছ। আজকে আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।